নমস্কার, আমি প্লাবিতা। আমাদের আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। ট্যাঁশগড়ু ও বিভা ক্যাফের যৌথ পরিবেশনায় আজ আপনারা শুনবেন শরণ্যা মুখোপাধ্যায়ের লেখা ঘুণ। গল্পের প্রধান চরিত্রে রয়েছে কথক এবং বাঁশুড়ে। শুরু হতে চলেছে শরণ্যা মুখোপাধ্যায়ের লেখা ঘুণ। আমার বড় দাদুর ঘরটা ওনার মৃত্যুর পর থেকেই বন্ধ। ঝড় উঠেছিল মাঝরাতে। আমার ঘুম ভাঙল যখন ওই বন্ধ ঘরের কড়াগুলো নড়ে উঠল। আমাদের এই দুমহলা বাড়িতে যখনই ঝড় উঠত, ছেলেবেলায় দৌড়ে চলে যেতাম নিচের উঠোনে। উঠোনটা সবসময়ই কেন যেন ভিজে ভিজে থাকতো, কেমন যেন চটচটে, কাদা কাদা। যখন বৃষ্টি নামতো তখন ওই কাদার মধ্যেই আমরা ছুটোছুটি করতাম, জল ঘাটতাম, আম কুড়োতাম। সেই রকমই ছিল আজ থেকে প্রায় 30 বছর আগের একটা আষাঢ়ে বেলা। আমার বয়স তখন 12। ঠাকুরদা তখনও বেঁচে। ঝড় শুরু হতেই আমরা 4-5 জন নিচে নেমে এসেছিলাম। এক একটা দিনের শুরু দেখলে বোঝা যায় পুরো দিনটা কেমন কাটবে। আবার তেমনই এক একটা দিন তার আভাসটুকুও দেয় না। সেদিন সকালের মেঘ দেখেই আমি টের পেয়েছিলাম অগ্নিকোণে মেঘ জমেছিল সেদিন। অগ্নিকোণ, ঈশানকোণ, নৈঋত্যকোণ এসবই আমার ঠাকুরদার থেকে শেখা। ওরকম নীতিনিষ্ঠ শাস্ত্রজ্ঞ মানুষ আমাদের গোটা এলাকায় আর ছিল না। সবাই মান্য করত ঠাকুরদাকে। আমাদের পরিবার ছিল ওনার স্বপ্ন। সবাইকে একেবারে নিখুঁত করে গড়ে তোলাই ছিল ওনার ধ্যান জ্ঞান। রাতে ঠাকুরদার কাছে শুয়ে আমাদের বংশের গরিমার গল্প শুনতাম, শিখতাম আমাকেও কিভাবে তার উপযুক্ত হয়ে উঠতে হবে। আমাদের বড় দাদু ছাপাখানায় কাজ করতেন। ঠাকুরদার মুখে শুনেছি তখন আমাদের অবস্থা খুব খারাপ ছিল। বড় দাদু ছিলেন ঠাকুরদার থেকেও পণ্ডিত আর নীতিপরায়ণ। 1 পয়সারও এদিক ওদিক হতো না তার। বই ছিল তার সব। ঠাকুরদা বলতেন নিজের পুণ্য বলে বড় দাদু সুযোগ পেয়েছিলেন নিজের মনের মতো একটা বই বানাবার। পরিবার একটা বই, বুঝলে দাদু ভাই, আর তোমরা তার এক একটা অধ্যায়। যে বইটা তোমায় লিখতে হবে নিখুঁত করে, প্রতিটা অক্ষর যেন সমান হয়। একটা ভুল বানানো বইটার গুরুত্ব নষ্ট করে দিতে পারে। অফসেটে যখন এক একটা পাতায় কালি পড়ে নষ্ট হয়ে যেত, তখন তোমার বড় দাদু সেগুলোকে যত্ন করে গুছিয়ে রাখতেন। 1, 2, 3টে করে ভুল জমা হতো আর বড় দাদু অপেক্ষা করতেন। তারপর সময় আসতো সেগুলো মুছে ফেলার, যাতে মূল বইটার ছাপায় কোনো ভুল না থাকে। আমি ঠাকুরদার সব কথা বুঝতাম না। জানতাম আমাদের পরিবারের এই রমরমা বড় দাদুই শুধুমাত্র অর্জন করেছিলেন। ঠাকুরদা সেটা শুধুমাত্র ধরে রেখেছেন। বড় দাদুর ঘরটা ওনার মৃত্যুর পর থেকেই বন্ধ। কোনো তালা নেই, কিন্তু শুধুই বন্ধ। দেখে ভেজানো বলে মনে হয়। অনেকেই অনেকবার সে ঘর খুলতে চেষ্টা করেছে, ঠেলেছে, ধাক্কা দিয়েছে, এমনকি ভেঙে ফেলতে চেয়েছে। লাভ হয়নি। তা যা বলছিলাম, মেঘ করলেই আমরা উঠোনে নেমে আসতাম।
ঝড় শুরু হওয়ার ঠিক আগে আমি, ভাই, আমার খুড়তুতো দাদা আর আমার মামাতো দাদা, এদের মধ্যে সবচেয়ে বিচ্ছু ছিল আমার খুড়তুতো দাদা। ওর মুখটা ছিল অসম্ভব মিষ্টি, টুকটুকে ফর্সা গোলগাল চোখে হালকা পাওয়ারের চশমা, হাতে সব সময় ঘড়ি। স্কুলের সেরা ছেলে ছিল, এমন চেহারা আর হাব ভাব যে দেখলেই ভালোবাসতে ইচ্ছে হয়। অবশ্য ওর অন্য দিকটা কেউ জানতো না, আমি জানতাম, বা বলা ভালো টের পেতাম। ছোট থাকতে ঠাকুরদা বলেছিলেন, ওর ওই শান্ত চোখ, ওই নম্র হাসির আড়ালে একটা ভয়ঙ্কর দানও আছে। দানু? হ্যাঁ, দানু। গল্পের নয়, সত্যিকারের দানু। জানো দাদু ভাই, প্রত্যেক পরিবারেই এইরকম একটা করে দানু থাকে। তবে সেই দানুকে ধরার চোখ তৈরি করতে হয়। সবাই দেখতে পায় না, পেলেও যা করার তা করে না, আর সে সহজে ধরাও দেয় না। তবে ধরা যখন দেয় তখন তাকে বাঁধাই করে ফেলতে হয়। তোমার বড় দাদু যখন আমার হাতে পরিবারের ভার দিয়ে চোখ বুঝলেন, তখন আমার বয়স ছিল 40। উনি আমাকে সব শিখিয়ে গেছেন। আমি তোমাকে শিখিয়ে যাব, কেমন? আচ্ছা। ঠাকুরদার কথাগুলো রাতের পর রাত শুনতে শুনতে ঝিম ধরত। সত্যিকারের দানও হয় এরকম বিশ্বাসও আমার ছিল না, শুধু অন্ধের মতো মানতাম তাকে। খুব আনন্দও হতো, নিজেকে বড় মনে হতো, অন্যদের থেকে আলাদা, বিশেষ। সেদিন ঝড়ের মধ্যে আমরা যখন আম কুড়োতে ব্যস্ত, ঠিক তখনই উঠোনের মাঝখানে রাখা নিম গাছটার গোড়ায় স্কুলের ল্যাবরেটরি থেকে চুরি করে আনা ঘন নাইট্রিক অ্যাসিড ঢেলে দিয়েছিল দাদা। দিয়ে দাঁড়িয়ে দেখছিল। গাছটার শিরায় শিরায় তখন লাভার মতো আগুনের তরল ছড়িয়ে পড়েছে। আমাদের আজন্মকালের পরিচিত সঙ্গী গাছটা ধীরে ধীরে চূড়ান্ত নিষ্ঠুর একটা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল। দাদার হাতে তখনও বোতলটা ধরা ছিল, আমিই প্রথম দেখি। সেদিন আমার মাথায় আগুন ধরে গিয়েছিল, চিৎকার করে ডেকেছিলাম ঠাকুরদাকে, ঠাকুরদা! ওই নিম গাছটা আমার বড় প্রিয় ছিল। আর সেদিন সন্ধ্যায় বৃষ্টি থামার পরে কাদামাখা উঠোনে আমি দ্বিতীয়বারের জন্য দেখেছিলাম সেই ছাপ। ভারী অদ্ভুত, উল্টোনো পায়ের ছাপ। কাদামাখা সেই ছাপ শেষ হয়েছিল বড় দাদুর ঘরের সামনে গিয়ে। ঠাকুরদাকে বলেছিলাম, ঠাকুরদা আমার মুখ চেপে ধরে বলেছিলেন, চুপ 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 করো, ও ছাপ মুছে যাবে এখনই। হয়েও ছিল তাই। শুধু আমার খুড়তুতো দাদাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। শোন, তুই বাবার কাছে আর শুবি না। এখন থেকে ওপরের বড় ঘরটায় তোর থাকার ব্যবস্থা করছি। কেন বাবা? ঠাকুরদা আমাকে... ঠাকুরদার বলা গল্প তোমাকে আর শুনতে হবে না। কেন বাবা? বাবা প্লিজ বলো, আমার স্কুলের সব বন্ধুর থেকে ঠাকুরদা অনেক ভালো। ওরা... তুমি কিচ্ছু জানো না বাবলু, যা বলছি শোনো। আমি জানি, ঠাকুরদা আজ বড় দাদুর ঘরে গিয়েছিল। বাবলু! বাবার চোখে হঠাৎ জেগে ওঠা আগুন দেখে 11 বছরের আমি পিছু হটেছিলাম। বুঝতে পারছিলাম দীর্ঘদিনের চাপা অজানিত ভয় আর অপ্রমাণীয় আশঙ্কা থেকে বুঝতে পারছিলাম কিছু একটা গোলমাল আছে।
ঠাকুরদাকে ওই ঘরটা নিয়ে জিজ্ঞেস করেও কোনো ফল হয়নি। আমাদের বংশে বড় দাদুকে নিয়ে বেশ অনেক কথা শোনা যায়। সামান্য ছাপাখানার কর্মচারী থেকে রাতারাতি দুমহলা বাড়ি গাড়ি ঠাঁট বাঁট কি করে হলো তা নিয়ে কানাঘুষোও কম হয়নি। কিন্তু সবচেয়ে যুক্তিযুক্ত যে কথাটা শোনা যেত সেটাই আমরা সবাই বিশ্বাস করতাম। দাদু নাকি যুদ্ধের বাজারে টাকাটা রোজগার করেছিলেন। যদিও সেটা বড় দাদুর চরিত্রের সঙ্গে একেবারেই বেমানান, কিন্তু বাবা বলতো সেই যুদ্ধের বাজারে এতগুলো পেটকে টানা। ন্যায়ের সংজ্ঞা বদলায় বাবলু, যখন বড় হবে ঠিক বুঝবে। দীর্ঘদিন অনিচ্ছাতেই বাবার কথাটা বিশ্বাস করেছি। তার কিছু কারণও অবশ্য ছিল। দাদুর ঘরে আমি বেশ কিছু জার্মান পুতুল, কাঁচের থালাবাটি, এসব ছাড়াও দেখেছি বিখ্যাত ওয়াস্তভ অ্যান্ড হেঙ্কেলসের ছুরি। ঠাকুরদা বলতেন ওগুলো নাকি বড় দাদুর স্মৃতি। কিন্তু আমার সেই বাবা যে এভাবে ছেড়ে চলে যাবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ঠাকুরদার সঙ্গে বাবার মিলত না, আমার সাথেও বাবার সখ্যতা সেরকম ছিল না যেমনটা ছিল আমার সাথে ঠাকুরদার। দাদার মনে যে এত যন্ত্রণা ছিল কখনো টের পাইনি। কাকার মুখের দিকে তাকিয়েছিলাম আমি, কিন্তু কাকা বুঝতে পারছে না, ভাই দাদা কেউ বুঝতে পারছে না। আমি পারছি, যেমনটা ঠাকুরদা পারছিলেন। যন্ত্রণা নয়, বাবা ভয় পেয়েছিল। আমাদের 4 তলার ছাদ থেকে শটান ওই শান বাঁধানো রাস্তায় যখন বাবার দেহটা পড়েছিল তখন সবে ভোর হচ্ছে। সে রাতে বাবা বারবার আমাকে বলেছিল ওপরের বড় ঘরটায় চলে যেতে। আমি শুনিনি। নিজেকে দায়ী করেছিলাম, ভেবেছিলাম কেন বাবার কথা শুনলাম না। 11 বছরের ছোট্ট আমি নিজেকে খুঁড়তে চেয়েছিলাম বাবার মুখটা দেখার আগে পর্যন্ত। বাবা চেয়েছিল বাড়ি থেকে বাইরে যেতে সেই রাতেই, কিন্তু পারেনি। একতলায় বড় দাদুর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কেন যেন আটকে গিয়েছিল বাবা। আমি তখন দাঁড়িয়েছিলাম একটু দূরে, বারান্দাটা যেখানে বাঁক নিচ্ছে সেইখানটাতে। 20 পাওয়ারের আলোর তেরছা হলুদ ছড়িয়ে পড়ছিল বাবার শরীরে। বিবর্ণ হলুদাভ দেহটা স্থাণু হয়ে দাঁড়িয়েছিল বড় দাদুর ঘরের সামনেই। আমি জানতাম সেই দিন থেকে ঠিক 20 বছর আগে ওই ঘরটায় বড় দাদু ঢুকেছিলেন। তারপর আর বের হননি। তারপর যে কি হয়েছিল তা শত চেষ্টাতেও ঠাকুরদার মুখ থেকে বার করতে পারিনি। বাবা জানতেন, তাই ওনার ভয় ছিল। সেই বয়সে আমি আর কিছু পড়তে পারি আর না পারি, বাবার চোখের ভয়টা পড়তে পেরেছিলাম। ওনার কথা না শোনার জন্য নিজের মনেই একটা অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়েছিল। ঠাকুরদা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে আসছিলাম বাবার ঘরের দিকেই, আর তখনই শুনতে পেয়েছিলাম শব্দটা। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। জানি না কতক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে, হয়তো ততক্ষণ যতক্ষণ না ওই শব্দটা কানে এসেছিল। একটা সামান্য অব্যয়, সামান্য কিছু মুহূর্ত, কিন্তু কি অসীম তার শক্তি। বিজ্ঞান বলে আমাদের কানের এক অসাধারণ ক্ষমতা রয়েছে আতঙ্ক তৈরি করার। যা শুনছি তার গুরুত্ব সে যত আংশিক আর অবুদ্ধই হোক না কেন, শটান গিয়ে ধাক্কা মারে বুকের অন্তঃস্থলে। কিচ্ছু দেখার প্রয়োজন থাকে না আর। ওই শব্দটার সঙ্গে সঙ্গে আমার ভিতরে একটা বড় পরিবর্তন ঘটে গিয়েছিল। রাসায়নিক বললে রাসায়নিক, জৈবিক বললে জৈবিক। নিচে নেমে বাবার ওই চেহারা দেখে কেন যেন আমিও থম মেরে গিয়েছিলাম।
বাবা ছাদের সেই দিকটা থেকে ঝাঁপ দিয়েছিল যে দিকটায় পিচ রাস্তাটা পড়ে, তাও উল্টো মুখে, যাতে বাবার বাবার মুখটা নষ্ট না হয়। আমি 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 জানতাম কেন। আমি জানতাম বাবা চেয়েছিলেন আমি যেন ওনার মুখটা দেখতে পাই। বাবার চোখ দুটো বেরিয়ে এসেছিল সকেটের বাইরে, করটি ভাঙার অভিঘাতে, কিন্তু মুখ সেভাবে বিকৃত হয়নি। ঠাকুরদা দেখাতে চাননি, কিন্তু আমি জোর করেই দেখেছিলাম, কারণ আমি জানতাম আমার ভয়টা সত্যি। আমি শুধু সেটাকে মিলিয়ে নিতে গিয়েছিলাম। ঠাকুরদাকে সেদিন নিজের মনেই একটা একটা কথা বলতে শুনেছিলাম। এইভাবে একটা চক্র ভাঙা যায় না। তুই ভুল করলি বাবু, এইভাবে একটা চক্র ভাঙা যায় না, ভাঙা যায় না। সেদিন রাত থেকে আমি আর ঠাকুরদার কাছে শুতে যাইনি। ওনার ঘরে আমার অনেকগুলো বই খাতা পড়েছিল, সেগুলোও আনিনি, কিন্তু স্কুলের জন্য দরকার হয়েছিল। কতদিন আর দেরি করব? দিন চারেক পরে রাতে শোবার আগে খেয়াল পড়ল কালই একটা বই লাগবে। দোতলায় নিজের ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে নেমে এলাম একতলায়। ঠাকুরদার ঘরের কাছাকাছি আসতেই শুনতে পেলাম তর্কাতর্কিটা। এ তুমি কি করেছো বাবা? এ তুমি কি বলছো? দাদা তাহলে সত্যি বলেছিল? দাদা, তখন ওর কথা বিশ্বাস করতে পারিনি, ভেবেছিলাম ওর মানসিক সমস্যা। এও কি সম্ভব? আমার যা বলার স্পষ্ট করেই বললাম বলু, বাকি তুমি নিজের চোখেই দেখলে। আমি আজই ভাঙবো ওই ঘর। না, পুড়িয়ে দেব, পুড়ে যাক ওই উইল। এই কারণেই, ঠিক এই কারণেই কাউকে কিছু জানানো বারণ। তোমরা মূর্খ, মূর্খ সব। ও সাধারণ কোনো উইল নয়, হচ্ছে সনদ, মাসুরের সনদ। ওর প্রাপ্য ওকে না দিলে সব হারাতে হবে। তোমার দাদা ভেবেছিল সময়ের আগে নিজেকে শেষ করে আমাদের উপকার করেছে, এই চক্র ভেঙে দিতে পারবে। কিন্তু সে যে মস্ত বড় ভুল, সেটা এখন প্রমাণ হলো তো। আমি ওই পায়ের ছাপ ধরেই লোকটাকে ধরে ফেলতাম, যদি না তুমি। মহামূর্খ তুমি, মহামূর্খ। ওই পায়ের ছাপের মালিককে কেউ কোনো দিন ধরতে পারেনি। স্বেচ্ছায় ধরা দিলে শাস্তি কমবে। একটা তালাবিহীন ঘর কেন কেউ শত চেষ্টাতেও খুলতে পারেনি কোনো দিন, ভেবে দেখেছ? বাবা, তুমি নিজের বংশধরকে এভাবে উৎসর্গ করবে? এ কি রকম শর্ত? এ শর্তে কোনো মানুষ রাজি হয়? হয় হয়। দিনের পর দিন না খেতে পেলে, পুঁথির কাব্যিক সুন্দর পৃথিবীর বাস্তব কালো রূপটা দেখতে পেলে, দেশ আর সমাজ যখন বেছে বেছে নিরপরাধ দুর্বলদের হত্যা করে অথবা নিশ্চিত মৃত্যু মুখে ঠেলে দিয়ে দাঁড়িয়ে থাকে মজা দেখার জন্য, সেই শকুন সভ্যতার সবের উপর দাঁড়িয়ে সব কিছুই করতে পারে একটা মানুষ, যদি তার ভেতরে সেই আপামর স্পর্ধাটুকু থাকে, সেই আগুনটুকু থাকে। কিন্তু আমি জানি তারপরে ঠাকুরদাও একদিন ঢুকেছিলেন ওই ঘরে। ঝড়টা শুরু হয়েছিল অনেক আগেই, আমারই বুঝতে দেরি হয়ে গিয়েছিল। তাই যখন বড় দাদুর ঘরের তালাবিহীন কড়াগুলো নড়ে উঠল, তখন আমার এ যাবৎকালের সমস্ত দ্বিধা সরিয়ে রেখে গিয়ে দাঁড়ালাম দরজাটার সামনে। মাথা এখনো পরিষ্কার কাজ করছে, তাই আমি জানি তালাহীন হলেও যদি আমার সময় না হয়ে থাকে, তাহলে আমি এ ঘরে ঢুকতে পারবো না। সুখের কথা হলো, আমার মন বলছে সময় হয়েছে। বাবা চেষ্টা করেছেন, কাকাও, কিন্তু আমি জানি আর চেষ্টার কিছু নেই। তাই আমি কেবলই দাঁড়িয়ে রইলাম। বাইরের ঝড় প্রবল আকৃতি হয়ে উঠছে, আর আমি ভেতরে টের পাচ্ছি
সেই শব্দটা, কেউ যেন পা টেনে টেনে কাদাতে ছাপ ফেলে হেঁটে আসছে। স্থানুর মতো দাঁড়িয়েছিলাম। হঠাৎ মনে পড়ল, বাবার মুখে শুনেছিলাম বছরখানেক আগে। বাবা অবশ্য আমাকে বলেনি, জেঠুকে বলছিল। ঠাকুরদার অফিসের কাছেই ছিল ফলের বাজার। সেখানে সৈন্যরা ফল কিনতে আসতো। একছড়া কলা কিনতে 1940 সালে বড় দাদু নাকি এক একজনকে দেখেছেন 100 টাকা পর্যন্ত দিতে। লুটে ফেলে ছড়িয়ে শহরটাকে ছিন্ন ভিন্ন করে যেত তারা। সেরকমই নাকি এক সৈন্য একদিন রাস্তায় নেশা করে পড়েছিল। গাড়ি চাপা পড়ে মারাই যেত, দাদু বাঁচিয়েছিলেন তাকে। সেই দাদুকে দিয়েছিল বইটা। আমার আজন্ম শান্ত জেঠু বাবাকে সেদিন কিছু বলেননি উত্তরে। তারপর জেঠুকে দেখতে পেয়েছিলাম আর 5 দিন। পঞ্চম দিন দেখেছিলাম সেই কাদামাখা পায়ের ছাপ, প্রথমবার। তখনও পর্যন্ত জিনিসটাকে আমি বই বলেই ভাবতাম। কমে আসা বৃষ্টি আর ঝড়ের ঝিমনো শব্দ পেরিয়ে পুরনো কাঠের আওয়াজটা যেন কানে না, বুকের ভেতরে এসে ধাক্কা মারল। খুলে গেছে। মহার্ঘ মেহগনির পাল্লা সরে যাচ্ছে আস্তে আস্তে। ভিতরের ভ্যাপসা হাওয়া মুখে এসে ধাক্কা মারল। বুকটা সম্পূর্ণ খালি। কিছু মনে আসছে না আর। আজই যেন শেষ রাত। পা দিলাম শতাব্দী প্রাচীন সম্পূর্ণ ফাঁকা ঘরটিতে। না, ভুল হলো। সম্পূর্ণ ফাঁকা নয়। ঘরের মাঝখানে একটা টেবিল রয়েছে, ধপধপে সাদা টেবিল। জানি না কিভাবে এই বদ্ধ ঘরে ঝকঝকে আছে ওটা। আর তার থেকেও বড় কথা, টেবিলের উপর রয়েছে জিনিসটা। হালকা বাদামি কাগজটার খসখসে ভাবটা চোখে দেখেই যেন ধরতে পারছি। আমি আস্তে আস্তে কাছে গিয়ে দাঁড়ালাম। না, আমার হাত কাঁপছে না, তবে খসখসে শব্দটা যেন ক্রমশ এগিয়ে আসছে। আমি অপেক্ষা করছি। নিষ্প্রদীপ ঝড়েলা একটা পাথর বাড়ির অন্ধগর্ভে আমি একার অপেক্ষায়। আজ মুখোমুখি হওয়ার সময়। সতর্ক হাত রাখলাম সনদের ওপর, আর হাত রাখতেই চমকে উঠলাম। এ তো কাগজ নয়, এ যে চামড়া। প্রথম পাতাটা উল্টাতেই চোখে পড়ল বড় দাদুর নাম, ভূমিকায় তার পরিচয়। তারপর লেখা শুরু হয়েছে, বড় দাদুর আত্মজীবনী। সব পড়ার দরকার নেই, দ্রুত সাবধানী হাতে উল্টে গেলাম পাতাগুলো। হ্যাঁ, উহাকে দেহ প্রতিশ্রুতি অনুসারে প্রতি পুরুষে একটি করে আত্মা উৎসর্গীকৃত হইবে। পরিবর্তে সে দেবে খাদ্য, বৈভব এবং বাকি প্রজন্মের আজন্ম নিরাপত্তা। আমার নিকট ইহা চন্দ্র হস্তগত হইবার অপেক্ষা কম কিছু নহে। প্রথম উৎসর্গ হিসাবে আমি স্বেচ্ছায় স্বীয় আত্মায় বাছিয়া লইয়াছি।
জ্যেষ্ঠ পুত্রের হস্তে পরিবারের সকল দায় অর্পণ করিয়া আজ আমি নিশ্চিন্ত। উহাদের ভবিষ্যৎ সুরক্ষিত রহিল, ইহার অপেক্ষা আনন্দের কি বা থাকিতে পারে। নিষ্পন্দভাবে পাতা উল্টালাম। জ্যাঠামশাই। বাবা মশাই চেষ্টা করেছিলেন, আমি চাইনি। ওনার মধ্যে যে দৃঢ়তার উদ্যম রয়েছে তা আমার মধ্যে নেই। খুড়ো মশাইকে উনি নিজে হাতে তুলে দিতে পেরেছেন। আমি জানি খুড়ো মশাই অতি কুটিল এবং ক্ষতিকারক মানুষ ছিলেন। আমাদের দেশের বাড়িতে উনি আগুন ধরিয়ে আমাদের পরিবারকে শেষ করে দিতে চেয়েছিলেন। তাহলেও আমার পক্ষে এই মারাত্মক সিদ্ধান্ত নেওয়া সম্ভবপর হবে না কোনোদিনই। বাবা আমাকে আমার পুরুষের অধিকারী করতে চাইছেন ঠিকই, কিন্তু আমি কাকে বলি দেব? নিজের বলিষ্ঠ ভাইকে, তাও যে কিনা নির্দোষ। আর তারপর এর থেকে আমার নিজের জীবন দেওয়া অনেক সহজ। এই সাফল্যের জীবন থাকার চাইতে যাওয়া অনেক ভালো। আবার পাতা উল্টালাম। বাবা। আমি এ শৃঙ্খল ভেঙে দেব। তার একমাত্র উপায় নিয়ম ভাঙা। একই পুরুষে দুবার উৎসর্গ। কিন্তু না, আমি নিজেকে ওই ঘরে বন্দি করব না কিছুতেই। ওই সনদ আমি পুড়িয়ে স্বেচ্ছায় মরব, বাড়ির বাইরে। কিন্তু যখনই ওই ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম, জানি না কি হলো আমার, যেন পা দুটো মাটিতে আটকে গেল। ঠিক সেই মুহূর্তেই বুঝলাম আমার থেকে অনেক বড় এক শক্তির বিরুদ্ধে লড়াইতে নেমেছি আমি। এই অসম যুদ্ধে জেতার ক্ষমতা আমার নেই। কিন্তু তখন আর ফেরার কোনো উপায় বা ইচ্ছে কোনোটাই ছিল না। কেউ যেন আমার শরীরকে চালনা করে ছাদে নিয়ে গেল। বুঝলাম আড়ালে নিষ্ঠুর হাসি হাসছে অদৃশ্য অভিশব্দ বাঁশুড়ে। পাতা উল্টালাম। ঠাকুরদা। আমি শুধু চেয়েছিলাম আমার পরিবার অচ্ছেদ্য পূর্ণতা পাক, যাবতীয় কালোর থেকে আলাদা করে এক খুঁতহীন দুর্ভেদ্য জগৎ গড়ে উঠুক। বুঝিনি সে এক বালখিল্যতা ছিল। বাবা নিজেকে বলি দিতে একবারও ভাবেননি। তার দেওয়া সূত্র ধরে চলতে গিয়ে এত বড় ভুল করে ফেললাম। প্রত্যেক পরিবারেই বিকার থাকে, সে জিনিস সবার মধ্যে সমানভাবে প্রকাশ পায় না। সে বিকার এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে ছড়িয়ে পড়ে। বাসুরের সনদ অনুযায়ী আমাদের ঠাট বাট অটুট থাকার মূল্য ছিল এক পুরুষের একটি আত্মা। আর সেটা বাছাও ছিল সহজ। তার দুরকম পন্থা ছিল। এক, কেউ নিজেকে বলি দিতে পারে। দুই, প্রতি প্রজন্মের সমস্ত বিকার জড়ো হবে একটি মাত্র ব্যক্তির মধ্যে, তাকে বলি দেওয়াই যথেষ্ট। মেনে নিয়েছিলাম এই নিয়ম। এই জঙ্গল রাজের দুনিয়ার কিছু নিয়ম তো দরকার। কেউ দেখার নেই আমাদের, কেউ শোনার নেই। তাই নিজেদের নিয়মে নিজেদের একচ্ছত্র উন্নতি করতে হবে। এর জন্য যদি কিছু বলিদান লাগে, তাতে কষ্ট হলেও সেটার জন্য প্রস্তুত রাখতে হবে। আমরা পুজোয় যে বলি দিই, সেটা কিসের প্রতীক? বকরি ঈদের বলি কিসের প্রতীক? খারাপকে ত্যাগ করাই ধর্ম শেখায় কিনা আমাদের? পরিবর্তে যদি আমরা জীবনভর স্বাচ্ছন্দ্যের প্রতিশ্রুতি পাই, তাতে ভুল কোথায়? ছোট খোকার ছেলে এক আস্ত দানব,
আমি জেনেও অপেক্ষায় ছিলাম। ভাই বোনদের নষ্ট করা শুরু করেছিল সে। মেজ খোকার ছেলে যদি তাকে শনাক্ত না করতো তাহলে আমি শুধু ওই ঘরের দরজায় 3 বার টোকা, ব্যাস। কিন্তু না, এইভাবে হয় না। আজ বুঝতে পারছি ভুল ছিল আমার। আমার প্রাণপ্রিয় নাতি আজ মুখ ফিরিয়ে নিয়েছে। বাবার মৃত্যুর জন্য কি আমাকে সন্দেহ করে কোনোভাবে? আমি তো চেষ্টা করেছিলাম। মৃত্যু ইচ্ছা ছাড়াও ঘরে ঢোকা যায় না, সেই ইচ্ছা নিয়েই আমি সেদিন ওই ঘরে ঢুকেছিলাম। কিন্তু আমাকে ফিরিয়ে দেওয়া হলো। বড় খোকা, মেজ খোকা, চক্র যে ভেঙে গেছে সেদিনই টের পেয়েছিলাম আমি। বাসুড়ে কারোর সাথে প্রতিযোগিতায় নামে না। ভালো আর কালো এইভাবে আলাদা হয় না, আলাদা করা যায় না। আর না, রূপ, মান, যশ, অর্থ সব মিথ্যা, সব মিথ্যা। হে ঈশ্বর, হে ঈশ্বর। দরজাটা সামান্য নড়ে উঠল। ষষ্ঠেন্দ্রিয় অতিমাত্রায় সতর্ক হয়ে রয়েছে। টের পাচ্ছি একটা মনুষ্য অবয়ব। ধীরে ধীরে মুখ তুলে তাকালাম, বললাম, আমি প্রস্তুত। আলখাল্লার মতো পোশাকে অদ্ভুত চেহারার একজন ঘরে ঢুকেছে। উপকথার বাঁশুরি কি তবে সত্যি? চক্র ভাঙার মূল্য জানো? হ্যাঁ, জানি। তোমরা ভাবো বাঁশুরে কেবল একজন, যার মানতে সেই তার ঠিকানা, তাই না? সারা জীবন সততার বদলে অপমান আর যন্ত্রণা সহ্য করা আমার বড় দাদু শুধু চেয়েছিলেন যাতে আমরা ভালো থাকি, আমাদের রক্ত যেন সবচেয়ে উৎকৃষ্ট হয়, আর আমাদের ক্ষমতা তোমার কি মনে হয় কিভাবে এই পৃথিবীতে যুদ্ধ শুরু হয়? হিংসা, বর্ণবিদ্বেষ, লালসা। টের পাচ্ছি ভেতরটা শুকিয়ে আসছে। কাঁপা গলায় আপ্রাণ শীতলতা ধরে রাখার চেষ্টা করতে করতে বললাম, চক্র ভেঙেছে, এবার সবাইকে তুমি নেবে, এই তো সোজা কথা। এ বাড়িতে তো আমি একাই রয়ে গেছি, তবে আর দেরি কেন? আর কথারই বা কি দরকার? দরকার আছে বই কি। তোমরা নিজেরা লাভের লোভটুকুই দেখেছ, তার দামটুকু জানবে না। আমার কাজ এখানে শেষ। আত্মার ওই সনদ এখন আমার। যেন মায়া বলে পুরনো সনদের জায়গায় টেবিলের ওপর হাজির হলো এক নতুন সনদ, সম্পূর্ণ ফাঁকা। হাওয়ায় মিলিয়ে যাচ্ছে বাঁশুরে, মিলিয়ে যাচ্ছে ঘর, মিলিয়ে যাচ্ছে আমার চেনা সব কিছু। শুনতে পেলাম বাঁশুরে বলছে, সনদের শেষ কথাটুকু তোমাকে কেউ বলেনি। আমরা শেষ জনকে বেছে নি। আজ থেকে তুমি
নতুন বাসুরে এবার সংগ্রহের কাজ শুরু তোমার। শুনছিলেন শরণ্যা মুখোপাধ্যায়ের লেখা ঘুণ। গল্পের কথক বড়দাদু ও বাঁশুরের ভূমিকায় সৌভিক, ঠাকুরদা ও বাবার ভূমিকায় তমাল, জ্যাঠামশাই ঈশান, কাকা কৌশিক, কথকের ছোটবেলা অভিজ্ঞান, অন্য বাচ্চার ভূমিকায় আরণ্যক। গল্পের নাট্যরূপ, ডাইরেকশন ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে সৌভিক, কাভার বানিয়েছে কৃষ্ণেন্দু। আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ লেখিকা শরণ্যা মুখোপাধ্যায়, তমাল এবং বিভা ক্যাফেকে। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানান এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ছোট্ট চ্যানেলটিকে। শোনা হচ্ছে পরের গল্পে। কান রাখুন ট্যাঁশ গরুর চেঁচানিতে।